আজকের অনুষ্ঠানে চলে যাচ্ছি স্যার শুভ্রাংশু রায়ের কাছে। শুভ সন্ধ্যা। আজ 10ই জানুয়ারি 2025। রাত পোহালেই সেই বিখ্যাত খেলা, আমাদের 104 বছর পেরিয়ে 105-এ পা দেওয়া মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, যা আজকের দিনে বিশেষত তরুণ প্রজন্মের কাছে কলকাতা ডার্বি হিসেবে পরিচিত। এটা 2025। 1921 সালে প্রথম কুচবিহার কাপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটি দল মুখোমুখি হয়। সেই ম্যাচের ফলাফল ছিল গোল শূন্য। সেই সময় টাইব্রেকারের কোনো ব্যবস্থা ছিল না, ফলে একদিন বাদে 10 তারিখ আবার রিপ্লে ম্যাচ হয়। সেই ম্যাচে অবশ্য মোহনবাগান 3-0 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করে। কিন্তু এর সঙ্গে দুটো খুব গুরুত্বপূর্ণ ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রথম কথা টুর্নামেন্ট, এবং দ্বিতীয় কথা দুটি ক্লাব। কুচবিহার কাপ এটি শুরু হয়েছিল 1893 সালে, যে বছর আইএফএ শিল্ড শুরু হয়। এবং এই যে আইএফএ শিল্ড, সেখানে ভারতীয়দের কেবলমাত্র একটি দলকে অংশগ্রহণ করার অধিকার দেওয়া হয়। এই ঘটনা তৎকালীন কুচবিহারের মহারাজা তিনি মেনে নিতে পারেননি, এবং তিনি একটি স্থানীয় দলগুলোর জন্য টুর্নামেন্ট আয়োজন করেন, যার নাম কুচবিহার কাপ। এবং এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আমি নিশ্চিত তাদের সময়ে, তারা যখন স্কুলের পড়ুয়া ছিলেন, তারা নিশ্চিতভাবেই কুচবিহার কাপের তারা খবর কাগজে পড়েছেন বা হয়তো খেলাও দেখতে যেতে পেরেছেন। আসলে বাঙালির যে ফুটবল চর্চা, এই চর্চার একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল, ফুটবল কখনোই বাঙালির কাছে নিছক খেলা ছিল না। ফুটবল বরাবরই কোথাও না কোথাও একটা সমষ্টির আত্মমর্যাদা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে আজকের দিনে আইডেন্টিটি বা ক্রাইসিস অফ আইডেন্টিটি, কোথাও না কোথাও মানুষের মনে যে সমষ্টিগতভাবে, যে দলবদ্ধভাবে কোনো কিছু সামাজিক অভিব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল ফুটবল মাঠ। আমরা যেটার কথা ভাবি, যেটার কথা দিয়ে আজকের আলোচনাটা শুরু হলো, এবং বাঙালির ফুটবল ইতিহাস চর্চায় যাকে বাদ দিয়ে আমরা কথা বলতে পারি না, সেই 1911-তে ফাইনাল ম্যাচে প্রায় 60 থেকে 65 হাজার মানুষ গড়ের মাঠে উপস্থিত হয়েছিলেন। সেই সময় কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের ক্ষমতা এতটা ছিল না, সাংগঠনিক ক্ষমতা ছিল না, যে তারা এত মানুষকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় জমায়েত করতে পারে। এত বড় জমায়েত কলকাতার শহর, রাজধানী শহর, তখন ব্রিটিশ ভারতের তখনও রাজধানী, এত বড় জমায়েত কিন্তু এর আগে কখনো শহর দেখেনি। এবং এই যে জমায়েত, এই জমায়েতের অধিকাংশ মানুষই ছিলেন স্বতঃস্ফূর্ত। একজন মানুষের কথা বললে আপনারা এই স্বতঃস্ফূর্ততার জায়গাটা ভীষণভাবে পাবেন, অহিন্দ্র চৌধুরী। তিনি 1911-র ফাইনালে উপস্থিত ছিলেন। তিনি একটা খুব মজার কথা বলেছিলেন, তার যে আত্মজীবনী নিজেরে হারায় খুঁজি, সেখানে তিনি বলছেন 11-র ফাইনালের দিনের কথা,
যে অধিকাংশ মানুষ তারা কিন্তু হয়তো জীবনে প্রথমবার কোনো ফুটবল খেলা দেখছে, তারা খেলাটা কি তাও ভালো করে হয়তো জানে না। তারা শুধু এইটুকু শুনেছে যে গোড়া পল্টনদের বিরুদ্ধে দেশের কিছু ছেলে তারা খেলার মাঠে লড়াই করছে, এবং আজকের ফাইনাল, আজকে যদি এই বাঙালি ছেলেরা জিততে পারে তাহলে কিন্তু তারা শুধু শিল্ড জিতবে না, আসলে যে অসম্মান, তাচ্ছিল্য, যে উন্নাসিকতার মুখোমুখি সেই সময়ের সাধারণ মানুষ ব্রিটিশদের হাতে হয়েছিল, বিশেষত ময়দান এলাকায় যে গোড়া সৈনিকরা বিনা কারণে গায়ে থুতু দেওয়া, গালিগালাজ করা, মারধর করা, কোথাও না কোথাও তারা ভেবেছিল যে আরে আমরা শুধু একটা দলকে হারাচ্ছি না, আমরা একটা রেজিমেন্টকে হারাচ্ছি। এবং সেই কারণে শুধু কলকাতার নয়, বিশেষ ফেরির ব্যবস্থা করতে হয়েছিল। ঢাকা থেকে, খুলনা থেকে, যশোর থেকে, বর্ধমান থেকে বহু মানুষ তারা খেলার মাঠে উপস্থিত হয়েছে। এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের সঙ্গে ফুটবলের আত্মিক যোগ, যে যোগ আমরা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর মাধ্যমে বাঙালির সঙ্গে ফুটবলের একটা যোগসূত্র তৈরি হয়, সেই যোগের একটা পরিপূর্ণতা যেন আমরা 1911-তে পেয়েছিলাম। এবং 1911-র এই যে সাফল্য, এই সাফল্যটা কিন্তু ফুটবল মাঠের সাফল্য শুধু ছিল না। আমি যেটা বললাম যে এই যে 4টি ব্রিটিশ রেজিমেন্টকে, দলকে হারিয়ে তারা যখন এই শিল্ডের খেতাব জিততে পেরেছিল, কোথাও না কোথাও অহেন্দ্র চৌধুরী লিখছেন যে তার পরের দিন তিনি দেখলেন একজন ব্যক্তি, তিনি একজন ফোরম্যান, তিনি দৌড়তে দৌড়তে কালীর মন্দিরের দিকে যাচ্ছেন আনন্দে লাফাতে লাফাতে। তাকে জিজ্ঞেস করলেন কী হলো, কোথায় যাচ্ছ? বলল মাকে পুজো দিতে যাচ্ছি। কেন? না, আমি মানত করেছিলাম যে আমাকেও আমার সাহেব প্রভু অনেক সময় অকারণে হেনস্থা করত। আমি ভেবেছিলাম যে যদি মাকে মানত করি, আমরা যদি জিততে পারি, যদি মোহনবাগান জিতে যায়, তাহলে এই যে অসম্মানের আমি বদলা দিতে পারব। অর্থাৎ কোথাও না কোথাও একটা ক্লাবের, একটা ফুটবল দল, তার জয় পরাজয়টা মানুষের সাধারণ মনে কোথাও না কোথাও নিজের ব্যক্তিগত আইডেন্টিটি, আত্মপরিচয়, আত্মমর্যাদা প্রতিষ্ঠার একটা জায়গা হয়ে গেছে। অর্থাৎ ইতিহাসের ক্ষেত্রে এখন কালেকটিভ আইডেন্টিটি এবং কালেকটিভ সোশ্যাল বিহেভিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এর সঙ্গে আধুনিক সময়ে একটা নতুন চর্চার ধারা তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে ডিপ হিস্ট্রি। সেখানে মনস্তত্ত্বটা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে এত মানুষ যারা জড়ো হলেন ময়দানে, গড়ের মাঠে, তারা আসলে সেই তাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের মধ্যেই কোথাও একটা ঔপনিবেশিকতার, শাসন বিরোধী একটা মানসিকতার প্রতিফলন আমরা প্রত্যক্ষ করেছিলাম। 1911 হলো। 1911 এমন একটা উপাখ্যান, সেটা সত্যি কথা বলতে কি ইতিহাসের থেকেও যেন রূপকথা বেশি। এবং আমরা অনেকেই, আমি সাহিত্য একটা দুটো উদাহরণ দেখেছি যে সেই রূপকথার আমরা এমনভাবে মিলিয়ে ফেলি অনেক সময়, আমরা গোষ্ঠপালকেও 1911 দলে স্থাপন করে ফেলি। আমরা বলি যে আমরা সব সেই যারা খেলেছিল সবাই 11 জন খালি পায়ে খেলেছিল, কিন্তু 11 জন খালি পায়ে খেলেননি। একজন খেলোয়াড় সেই দলে ছিলেন, তিনি ভবানীপুর LMM কলেজের একজন অধ্যাপক ছিলেন, পরবর্তীকালে রেভারেন্ট হয়েছিলেন, সুধীর চ্যাটার্জি। তিনি কিন্তু বুট পরে খেলেছিলেন, তিনি সারা জীবন বুট পরেই খেলতেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই মোহনবাগান দলে ভূতি শুকুল বলে একজন খেলোয়াড় ছিলেন, যার পূর্বপুরুষ কিন্তু উত্তরপ্রদেশের মানুষ ছিলেন। ভূতি শুকুলের কলকাতায় জন্ম হয়েছিল, কিন্তু আদতে তারা হিন্দিভাষী পরিবার থেকে ছিলেন। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, যে এই 11 জনের দলে যদি আমরা তালিকাটা দেখি, দেখতে পাবো অদ্ভুতভাবে সেখানে কিছু ছাত্র খেলেছে, সেখানে
সরকারি কর্মচারী খেলেছেন। অধিনায়ক শিবদাস ভাদুরী, তিনি নিজেই ভেটেরিনারি ডিপার্টমেন্টে কাজ করতেন। ছাত্র অনেকেই ছিলেন সেখানে। সুধীর চ্যাটার্জির কথা বললাম, যিনি একজন অধ্যাপক মাস্টারমশাই, তিনি খেলেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, মোহনবাগান কিন্তু প্রথম খেলাটা সেন্ট জেভিয়ার্সের বিরুদ্ধে 10ই জুলাই যে প্রথম ম্যাচ হয়েছিল, সেখানে 10 জনে খেলতে হয়েছিল। তখন অতিরিক্ত প্লেয়ার তালিকা দেওয়ার সুযোগ থাকতো না, 11 জন প্লেয়ারকেরই নাম দেওয়া হতো, এবং কোনো কারণে কেউ খেলতে না পারলে সেই তার কোনো রিপ্লেসমেন্ট হতো না। ফলে দেখা গেল যে সেদিন মোহনবাগান 10 জনে নেমেছে। কারণটা কি জানেন? কারণ হচ্ছে সেদিন সুধীর চ্যাটার্জি, যিনি অধ্যাপক ছিলেন, তার পরীক্ষার ডিউটি ছিল। তিনি ডিউটি শেষ করে সময় মতো মাঠে পৌঁছতে দেরি হয়ে গেছিল, এবং যেহেতু কিক অফ বা খেলার শুরুর সময় তিনি পৌঁছতে পারেননি, মোহনবাগানকে কিন্তু প্রথম ম্যাচটি 10 জনেই খেলতে হয়েছিল। তো এরকম অনেক ঘটনা আছে, অনেক এখানে ম্যাচ রিপোর্টিংয়ের কথা বলা হলো। কলকাতা শহরে প্রথমবার আমরা টিকিটের কালাবাজারি হয়েছিল, ব্ল্যাক মার্কেটিং, এবং 1 টাকার টিকিটের দাম প্রায় 14-15 টাকা অবধি উঠেছিল। আমার মনে আছে দেবাশিস এর আগে, বহুদিন আগে 90 মিনিটস বলে একটা জার্নালে এই ঘটনাগুলোর উল্লেখ করেছিল, এবং কিভাবে কলকাতায় ফুটবল কালচারটা ডেভেলপ করলো তার উপর একটা অনবদ্য লিখেছিল। পরবর্তীকালে তার গ্রন্থের মধ্যেও এই ঘটনার উল্লেখ আছে। তো ফলে 11-র যে বিশাল একটা উপাখ্যান, এইটা নিয়েই কিন্তু অনেক কিছু সময় বলা যায়। কিন্তু আমাদের ফুটবল চর্চা তো 11-তে থেমেছিল না। এরপর 1915 থেকে মোহনবাগান কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার সুযোগ পায়। প্রথম বছর না পারলেও পরের বছর 1916-তে মোহনবাগান রানার্স হয়েছিল কলকাতা লিগে, প্রথম ভারতীয় দল হিসেবে। কিন্তু সাফল্য আর আসছিল না, এবং সাফল্য, দ্বিতীয় যে সাফল্যের সুযোগ এলো ভারতীয় বা স্থানীয় দলগুলোর কাছে, সেটা ছিল 1920 সালে, যখন কুমোরটুলি তারা আবার শিল্ড ফাইনালে উঠল। কিন্তু কুমোরটুলিও কিন্তু সেবারের ফাইনালে জিততে পারেনি। 1923 সালে যখন মোহনবাগানের, এটা বলা হয় সর্বকালের সেরা দল, খালি পায়ের উমাপতি কুমার, বলাই দাস চট্টোপাধ্যায়, গোষ্ঠপাল নিজেই সেই সময় অধিনায়ক ছিলেন, দেখা গেল ফাইনালের দিন 30শে জুলাই প্রবল বৃষ্টি, এবং খালি পায়ে স্থানীয় ছেলেরা, অর্থাৎ মোহনবাগানের প্লেয়াররা ক্যালকাটা ক্লাবের সামনে দাঁড়াতে পারলো না, 3-0 গোলে হেরে গেল। অর্থাৎ যে জার্নিটা 1911 থেকে শুরু হয়েছিল, কোথাও না কোথাও 1923-এ গিয়ে তার একটা পর্বের পরিসমাপ্তি ঘটল। বাঙালির চর্চা, ফুটবল চর্চার একটা জিনিস তারা ক্রমশ উপলব্ধি করতে লাগলো, যে শুধু মোহনবাগান দিয়ে নয়, আরও কিছু দল প্রয়োজন, আরও কিছু ক্লাবের প্রয়োজন, আরও কিছু নতুন ফুটবল কৌশলের প্রয়োজন। বিশেষত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল বুট পরে খেলা। আমরা যদি অচিন্ত সেনগুপ্তর কল্লোলযুগ পড়ি, সেখানে আমরা দেখব তার মাঠের একটা অভিজ্ঞতার কথা তিনি বলেছেন। এখানে একটা খুব বড় জিনিস হচ্ছে যে সেই সময় একটা বড় বিষয় ফ্যাক্টর হয়েছিল যে বৃষ্টি হবে কি হবে না। খালি পায়ে সাধারণভাবে বল হোল্ড করে, বল ধরে পাস অ্যান্ড ড্রিবলিং করতে করতে যেভাবে খেলাটা নিয়ন্ত্রণ করা যেত, কারণ ব্রিটিশরা মূলত খেলতো পাওয়ার নির্ভর কিক অ্যান্ড রান, খুব দ্রুত বলটাকে সামনের দিকে বাড়িয়ে দেওয়া, এবং যারা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট তারা বুঝতে পারছেন বিষয়টা কি বলছি, খুব দ্রুত শারীরিক সক্ষমতাকে ব্যবহার করে বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বল গোলে কিক করা, কিক অ্যান্ড রান। সেইটাকে কাউন্টার করার জন্য প্রথম শৈলেন বসু, যার কথা বললাম, মেজর সুবেদার শৈলেন বসু, যিনি বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে বেঙ্গল রেজিমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই শৈলেন বসু
তিনি কিন্তু একটা বিষয় তারা আবিষ্কার করেছিলেন, তারা আবিষ্কারই বলা যায়, যে তারা খালি পায়ে বলটাকে আস্তে করে নিজেদের কাছে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলার স্পিডটাকে একটু স্লো করে দেওয়া, যাতে যে রিদমিকভাবে যে ছন্দবদ্ধভাবে ব্রিটিশ দলগুলো আক্রমণ করত তাদের ছন্দপতন ঘটানো। কিন্তু মুশকিল ছিল যখন এটা প্রবল বৃষ্টি হতো, কারণ সেই সময় আমরা জানি যে ফুটবলের সিজন শুরু হতো মূলত এপ্রিল মাস থেকে, এবং পিক টাইম যখন হতো জুলাই এবং আগস্টে। মে মাসের পর থেকে আস্তে আস্তে সেই সময় বৃষ্টিটা শুরু হয়ে যেত, এবং দেখা যেত যে কলকাতার টিমগুলো, এরিয়ান, মোহনবাগান, প্রথম পর্বে মোহনবাগান এবং এরিয়ানই ছিল, এরা প্রথম দিকে খুব ভালো খেলছে, কিন্তু যখনই শেষ হয়ে যাচ্ছে সময়টা, অর্থাৎ বৃষ্টি যখন বাড়ছে, লিগের শেষের প্রান্তে পৌঁছে যাচ্ছে, তখন তারা আর ম্যাচগুলো জিততে পারছে না। অর্থাৎ বুট পরে খেলার কতটা প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সেই সময় থেকেই তৈরি হতে শুরু করে। এরপরে আমি বললাম 1920-তে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা, জোড়াবাগান ক্লাবের একটি ঘটনাকে কেন্দ্র করে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা। আমাদের একটা সাধারণ ধারণা আছে যে মোহনবাগান ক্লাবের সঙ্গে ক্লাবের মধ্যে কোনো গণ্ডগোলের কারণে কিছু মানুষ বেরিয়ে এসে ইস্টবেঙ্গল ক্লাব করেছেন। ঐতিহাসিকভাবে কিন্তু এটা সঠিক না। যে ঘটনাটি ঘটেছিল দুজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া না দেওয়া নিয়ে, সেই গণ্ডগোলটা ঘটেছিল আসলে জোড়াবাগান ক্লাবে। এবং ইস্টবেঙ্গল ক্লাব সেই সময় 1918-র সময় কুমারটুলি দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতায়, কিন্তু তাদের প্রথম ডিভিশনে খেলার সুযোগ হয়নি। কারণ এটা বলা হলো যে আইন অনুযায়ী স্থানীয় কেবল দুটো দল, মাত্র দুটো দল তারা খেলতে পারবে। যদি দুটো দল থেকে যায় যারা এক্সিস্টিং, তাহলে যে স্থানীয় দল সে সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে তার উত্তরণ ঘটা হবে না। কুমোরটুলি বঞ্চিত হলো, এবং এই বঞ্চনার সময় যে পরবর্তীকালে দেখা গেল যে 1924-এ ইস্টবেঙ্গল ক্লাব প্রথম ডিভিশনে কোয়ালিফাই করলো। পরিস্থিতি তৈরি হলো এমন যে কোয়ালিফাই করার মতো তারা, সেই সময় একটা বিতর্ক তৈরি হলো, এবং সেই বিতর্কে ইস্টবেঙ্গলের যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু সেইভাবে এরিয়ান ক্লাবের তরফ থেকে সমর্থন পাননি, এরিয়ান এবং মোহনবাগান ক্লাবের তরফ থেকে। এবং সেই কারণে রেষারেষিটা আসলে ওই 1925 সাল থেকেই শুরু হয়েছিল। সেই রেষারেষিটা, প্রাথমিক যে রেষারেষি, সেটা ছিল কলকাতা লিগে জায়গা পাওয়াকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত আইনের পরিবর্তন হয়েছিল, এবং ইস্টবেঙ্গল 1925-এ তারা কলকাতা লিগের সুযোগ পেল প্রথম ডিভিশনে। এবং প্রথম যে কলকাতা লিগের প্রথম যে খেলা হলো, সেখানে নেপাল চক্রবর্তী করার গোলে ইস্টবেঙ্গল কিন্তু হারিয়ে দিল মোহনবাগানকে। এবং সেইখানে এখানে হয়তো তার বই রয়েছে, রূপক সাহা, তিনি আনন্দবাজারের দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিক ছিলেন, ক্রীড়া সম্পাদকও ছিলেন, পরে আনন্দলোকে চাকরি করে রিটায়ার করেন। তার বাবা হারান সাহা, তিনি ওই ম্যাচে খেলেছিলেন। এবং হারান সাহা যখন তার একটি ইন্টারভিউ প্রকাশ হয় 80-র দশকের শুরুতে, যে সেই খেলার আর কেউ বোধহয় ইস্টবেঙ্গল দলের বেঁচে নেই, তখন দেখা গেল যে ত্রিপুরা থেকে একটি চিঠি এলো, এবং সেই ম্যাচে যিনি গোল করেছিলেন নেপাল চক্রবর্তী, তিনি চিঠি লিখে জানালেন যে তিনি এখনও জীবিত আছেন। অর্থাৎ কোথাও না কোথাও যে কথাটা আমরা বলছিলাম, যে শুনছিলাম, যে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে ক্রীড়া সাংবাদিকতা কিভাবে, তথ্যনিষ্ঠ ক্রীড়া সাংবাদিকতা, অবশ্যই এটা একটা আজকের দিনে খুব ভ্যালিড একটা পয়েন্ট, তথ্যনিষ্ঠ ক্রীড়া সাংবাদিকতা কিভাবে আসলে ক্রীড়া ইতিহাসকে পুনর্নির্মাণে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নেপাল চক্রবর্তীর এই চিঠি এবং সংবাদ মাধ্যমের এই তার যে চিঠি প্রকাশ, সেটা কিন্তু একটা ইতিহাসের অনেক অজানা
অধ্যায়কে আমাদের সামনে তুলে ধরেছিল। এরপর সেই 30-এর দশক মহামেডান স্পোর্টিংয়ের সাফল্য, এবং মহামেডান স্পোর্টিং যে পরপর তারা যে 5 বার কলকাতা লিগ জয় করতে সমর্থ হলো, এরপরে তারা এই সময় তারা আইএফএ শিল্ড জিতে নিল। এই 30 এবং 40-এর দশকে মহামেডানের যে সাফল্য, তার একটা বড় ফুটবলীয় কারণ ছিল বুট পরে খেলা। এবং শুধু বুট পরে খেলা নয়, সেই সময় যে হকি সচিব ছিলেন মহামেডান স্পোর্টিংয়ের, তিনি হালকা একটা বুটের ব্যবস্থা করেন, কারণ ভারতীয়দের শারীরিক সক্ষমতা ব্রিটিশদের মতো না হওয়া, অনেক ভারী বুট পরে অনেকেই অসুবিধাতে পড়তেন। তিনি একটু হালকা বুটের ব্যবস্থা করেন হকি প্লেয়ারদের মতো, এবং দেখা যায় যে মহামেডান একটার পর একটা কিন্তু ট্রফি জিতছে। তবে একটা জিনিস কিন্তু এখানে বলে রাখা প্রয়োজন, মহামেডান ক্লাবে কিন্তু যারা খেলেছিলেন সেই সময়, তারা কিন্তু কেউই স্থানীয় মানুষ ছিলেন না। মূলত ব্যাঙ্গালোর মুসলিমস, কিছুটা হায়দ্রাবাদ মুসলিমের কয়েকজন প্লেয়ার ছিলেন, তারাই মূলত মহামেডান স্পোর্টিংয়ের হয়ে কলকাতা মাঠ দাপিয়েছিলেন। এবং এই যে পর্বের, এই যে আমরা যখন ঔপনিবেশিক পর্বটা শেষের পথে, তখন আমরা দেখলাম যে আরেকটি টিম তারা কিন্তু সফলতা অর্জন করতে শুরু করেছে, তার নাম হচ্ছে ইস্ট বেঙ্গল। এবং স্বাধীনতার পর 49 থেকে 52 ইস্ট বেঙ্গলের যে দুর্দান্ত সাফল্য, কোথাও না কোথাও এই দেশ বিভাগজনিত কারণে যে বহু মানুষ তারা শরণার্থী হয়ে উপস্থিত হলেন, তারা ইস্ট বেঙ্গলের এই সাফল্যে, এবং সেই 5 জন যে বিখ্যাত প্লেয়ার যাদের একত্রে বলা হতো পঞ্চপাণ্ডব, একত্রে তাদের বলা হতো সালে, আপ্পারাও, ধনরাজ, ভেঙ্কটেশ এবং আহমদ। এই 5 জনের যে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য, এদেরকে একসাথে বলা হতো পঞ্চপাণ্ডব। এবং হঠাৎ দেখা গেল যে ইস্ট বেঙ্গল ক্লাবের খেলার দিনগুলোতে মাত্রা অতিরিক্ত মানুষ ময়দানে সমাগম হচ্ছে। একটা নতুন দিক, নতুন একটা ঘরানা তৈরি হলো। এবং ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে চিরাচরিত যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা প্রথম যাকে ইংরেজিতে বলা হয় ডিপ রুটেড, একদম শিকড়টা গভীরে চলে গেল এই দেশ বিভাগ পরবর্তী সময়ে 50 এবং 60-এর দশকে। মুক্তিযুদ্ধের কারণে বহু মানুষ তারা ময়দানে হাজির হলেন। 70-এর প্রথম যে 5 বছর, সেখানে ইস্ট বেঙ্গল প্রভূত সাফল্য পেল, যার মধ্যে 75-এর সেই 5 গোলের ম্যাচও ছিল। কিন্তু আমরা ইতিহাসগতভাবে একটা অদ্ভুত জিনিস দেখি। আমি অনেক বলছিলাম যে মিথ এবং রিয়েলিটি, যে মিথ এটাই যে 70 ইস্ট বেঙ্গলের, 70 কিন্তু পুরোপুরি ইস্ট বেঙ্গলের ছিল না, 70 থেকে 75 ছিল ইস্ট বেঙ্গলের। যে ম্যাচে 5 গোল হলো, তার ঠিক পরের কলকাতা লিগের ম্যাচেই দেখা গেল 17 সেকেন্ডে আকবরের গোলে মোহনবাগান জিতল। আবার মোহনবাগানের জয়রথ শুরু হলো। 70-এর দ্বিতীয় ভাগ হলো মোহনবাগান। 70 শেষ হলো, চলে এলো 16ই আগস্ট 1980, সেই ভয়াবহ ঘটনা যেখানে 16টা প্রাণ ময়দানে ঝরে গেল। এবং এখন গবেষণা করতে গিয়ে যে বিষয়টা আমাদের সামনে আসে, যে এই 16 জন এর অধিকাংশই কিন্তু অ্যাকচুয়ালি মারামারি করতে গিয়ে মারা যাননি। সেই সময় বেরোনোর গেটগুলো বন্ধ ছিল, এবং একটা মব, একটা আপসার্জ হয়েছিল। সেখানে প্রচুর লোক হঠাৎ এক জায়গায় জড়ো হয়ে গেছিলো, এবং একটা উত্তেজনা তৈরি হয়েছিল খেলার মাঠের 2 জন খেলোয়াড়কে কেন্দ্র করে। সেখানে সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে, এবং সেই লাঠিচার্জের ভয় থেকে পালাতে গিয়ে বহু মানুষ গ্যালারি থেকে পড়ে যান বা ভিড়ের মধ্যে পদপৃষ্ট হয়ে মারা যান। অর্থাৎ এরা কিন্তু প্রকৃত অর্থে 16ই আগস্ট দুটো দলের সমর্থকরা কিন্তু মারামারি করে তারা প্রাণটা দেননি। এই জায়গাটাও, এই ইতিহাসটাও কিন্তু আমাদের
পুনর্লিখন করার একটা প্রয়োজন আছে। এবং আমরা তারপরে মনে পড়ে যে যদি আমরা এই সাম্প্রতিক সময়ে সম্রাট কাজ করেছে, সম্রাট মিশ্র, যে পরের দিনের কাগজগুলোয় কিভাবে লেখা হচ্ছে, সেখানে ফুটবলকে, যে ফুটবল বাঙালির ভালোবাসার জায়গা, প্রাণের জায়গা, সেই ফুটবলকে লেখা হলো ঘাতক, শহরের নিঃশব্দ ঘাতক। বহু মানুষ যারা ওদিন মাঠে ছিলেন, দুই দলের সমর্থকই, তারা এটা এক্সপেক্ট করতে পারেননি। অনেকে মানসিক কষ্টে মাঠে যাওয়া বন্ধ করে দিলেন। 80-র দশকের এই যে ঘটনা, কোথাও না কোথাও একটা আমাদের এই শিক্ষা দিয়েছিল যে আবেগ, ভালোবাসার অবশ্যই দাম আছে, কিন্তু তার একটা নিয়ন্ত্রণও থাকা দরকার। ইতিহাস দ্রুত এগোচ্ছিল। আমরা 80-র দশকের শুরুতেই নেহেরু কাপ দেখলাম চোখের সামনে। 86-তে আমাদের, 82 এবং 86-তে মারাদোনা বা পাওলো রসিকে দেখতে পেলাম টিভিতে সরাসরি। কোথাও না কোথাও আমাদের একটা মোহভঙ্গ হতে শুরু করলো আমাদের স্থানীয় ফুটবল নিয়ে। এই সময় খুব গুরুত্বপূর্ণভাবে 80-র দশকে একজন বিদেশি তারকার জন্ম হলো কলকাতা মাঠে। তার নাম মজিদ বাস্কার, সঙ্গে ছিলেন জামশেদ নসেরি এবং খালেদ। 80-র দশকেই আমরা কলকাতা মাঠে দেখলাম চিমা ওকেরিকে, এবং এরপরে এলেন ব্যারেটো, এবং ক্রমশ এই বিদেশি খেলোয়াড়দের সংখ্যাটা যেভাবে বেড়ে গেছে, সেটা একটা ইতিহাসের অমোঘ পরিণতি। কিন্তু এই যে প্রাথমিক সময়ের যে বিদেশি খেলোয়াড়রা এসেছিলেন, কোথাও না কোথাও বাঙালির ফুটবল সংস্কৃতির সঙ্গে তারা নিজেরা মিলে গেছিলেন। সেই জন্য মজিদ হয়ে যান মাঠের বাদশা, চিমা হয়ে যান চিমাদা, বা ব্যারেটো হয়ে যান সবুজ তোতা। এর সঙ্গে সঙ্গে এই বিশ্বায়নের পরবর্তী সময়ে গ্যালারি অনেক বেশি রঙিন হয়ে গেছে। মানুষ প্রিয় ক্লাবের জার্সি পরে মাঠে আসছে। আমাদের এখানে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফাইনাল হলো, সেদিন আমি নিজেও মাঠে ছিলাম। বহু মানুষ সেই বিশ্বকাপের ফাইনালের দিন নিজস্ব দলের জার্সি পরে তারা হাজির হয়েছিলেন। আমরা দেখেছিলাম গ্যালারিতে মোহনবাগান বা ইস্টবেঙ্গল জার্সি পরে একই সঙ্গে পাশাপাশি বসে খেলা দেখছেন, বিরতিতে বাদাম ভাজা ভাগ করে খাচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের না বললে এই আলোচনাটা পরিপূর্ণতা পায় না আমাদের ইতিহাস চর্চা নিয়ে। এবং এই যে ফুটবলের এই যে গতি, সেটা হচ্ছে মহিলাদের অংশগ্রহণ। কলকাতা মাঠে যখন 1911-র এই ঐতিহাসিক ফাইনাল হয়েছিল, বা প্রথমবার মোহনবাগান ইস্টবেঙ্গলের দেখা হয়েছিল, মোহামেডান স্পোর্টিং পরপর জিতছিল, হয়তো কোনো মহিলাই মাঠে ছিলেন না। এবং এখন যারা উইমেন স্টাডিজ যারা পড়াশুনো করেন, বা এখন জেন্ডার স্টাডিজ বলা হচ্ছে, সেখানে একটা শব্দ ভীষণভাবে প্রচলিত, মেন্স ডমিন। তো কোথাও না কোথাও একটা পুরুষের নিজস্ব জায়গা হয়ে গেছিল ফুটবল, কলকাতা ফুটবল মাঠ। এবং এক্ষেত্রে একটা খুব ভ্যালিড কারণও ছিল, কারণ প্রাথমিক পর্বে ব্রিটিশরা যেভাবে ভারতীয়দের, বিশেষত মেকলি মিনিটসে বাঙালিদের মূলত এফিমিনেট রেস এইভাবে চিহ্নিত করেছিল, বাঙালির শক্তি চর্চা এবং পৌরুষ প্রতিষ্ঠার ক্ষেত্রে ফুটবল একটা বড় উদাহরণ হয়ে গেছিল। ফলে কোথাও না কোথাও এই মেন্স ডমিন তৈরি হয়ে যাওয়ার কারণে ফুটবল মাঠে মেয়েদের উপস্থিতির সংখ্যা খুব কম ছিল, খুবই কম। 50-এর দশকে আমি এই কয়েকদিন আগে একজন পুরনো মঞ্জুদি নাম, মঞ্জু ঘোষ, ওনার সাথে কথা বলছিলাম যে উনি অবিবাহিত অবস্থায় মোহনবাগান মাঠে উনি যখন ঢুকতে গেছিলেন, ওনাকে বলা হয়েছিল যে আসলে আমরা মহিলাদের অ্যালাউ করি, কিন্তু সঙ্গে একজন পুরুষ গার্জেন থাকা দরকার। পরবর্তীকালে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নানান আলাপ আলোচনা হয় এবং উনি মাঠে প্রবেশের সুযোগ পান।
ইস্টবেঙ্গল গ্যালারিতেও কিন্তু 60-এর দশকে মহিলা বলে একটা আলাদা করে ক্যাটাগরি লিখে দেওয়া হতো এবং সেখানে কয়েকটি চেয়ার থাকতো, কয়েকজন মহিলা সমর্থক তারা উপস্থিত হতো। একজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, তিনি তার পুত্র হচ্ছে কুণাল দাশগুপ্তর মা। ওনার হাজব্যান্ড ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে, উনি একজন চিকিৎসক ছিলেন, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ভীষণভাবে জড়িত ছিলেন, উনি নিয়মিত মাঠে যেতেন। কিন্তু এই যখন বললাম গ্যালারিটা রঙিন হলো, সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট বাড়লো। আজকে যে কোনো বড় খেলায়, যেখানে ডার্বি ম্যাচ বলা হয়, আমরা যদি হিসেব করি, যদি 60,000 দর্শক হয়, সেখানে অন্তত 6,000 আমরা মহিলা দর্শক পাই, যারা নিয়মিত খেলার মাঠে তারা মাঠে স্লোগান দেন, মাঠে তার প্রিয় দলের হয়ে ক্ল্যাপিং করেন, টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট তোলেন, একদমই নিয়মিত মাঠের মানুষ। অর্থাৎ আজকে এই 2025-এ কিন্তু খেলার মাঠটা আর পুরুষের একচেটিয়া জায়গা নেই, সেখানে মহিলারাও উপস্থিত হয়েছেন। এবং আমাদের এখানে কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় বলা দরকার, যে 1975 সাল থেকে কিন্তু মহিলা ফুটবলেরও প্রচলন হয়েছে এবং আমাদের মহিলারা একটা দীর্ঘ সময় জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন, এখনও তারা প্রথম দিকেই রয়েছেন এবং বহু মহিলা খেলোয়াড় তারা ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন, ফুটবল খেলে চাকরিও পেয়েছেন। এবং যখন ফিফা মহিলা ফুটবলকে স্বীকৃতি দেয়নি, তখন এই কলকাতার মেয়ে শান্তি মল্লিক ফুটবলে অর্জুন পুরস্কার পেয়েছে। এটাও কিন্তু একটা খুব বড় গর্বের বিষয়, তার বহু বছর পর ফিফা কিন্তু স্বীকৃতি দিয়েছে। ফলে ফুটবল চর্চার যে ইতিহাস, যে ধারা, এত অল্প সময়ের মধ্যে এটাকে হয়তো সব বিষয় ছুঁয়ে যাওয়া সম্ভবপর হয়নি, কিন্তু মোটামুটিভাবে আমরা একটা আলোচনায় যেখানে দেখলাম যে ফুটবল মাঠ কিন্তু সবসময় গতিশীল রয়েছে। সেই গতিশীলতা যখন আমরা স্বাধীনতা সংগ্রামের সময় দেখেছি, সেই গতিশীলতা আমরা দেশ বিভাগের পর্বে দেখেছি, সেই গতিশীলতা আমরা 70-এর দশকে নকশাল আন্দোলন এবং পরবর্তী সময় দেখেছি, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন পর্বেও সেই গতিশীলতা হয়েছে। এবং ফুটবল মাঠের চেহারা, তার চরিত্র কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবসময় পাল্টে গেছে। এবং সেই কারণে আজকে বহু মানুষ আছেন যারা এক সময় খেলা, আজকে আমি এমন মানুষকে জানি যিনি হয়তো 50 বা 60 বছর ধরে কলকাতা মাঠে যাচ্ছেন, এখনও আসছেন, বা দু একজন মানুষ আছেন যারা খুব সম্প্রতি তারা ইহলোক ত্যাগ করেছেন। তাদের যে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু সত্যি আমাদের সংরক্ষণ করার মতো। এবং আগামী দিনে এই যে যারা খেলার মাঠে বিভিন্ন জায়গা থেকে, কেউ পায়ে হেঁটে, কেউ বাসে ট্রামে চেপে, কেউ অফিস কেটে, কেউ দোকান বন্ধ করে তারা যে উপস্থিত হন, এই যে মানুষগুলো বছরের পর বছর, দশক পেরিয়ে যায়, কয়েক দশক ধরে পারিবারিক জীবনের নানান সমস্যাকে এড়িয়ে তারা পৌঁছন, এই মানুষগুলোর কিন্তু অভিজ্ঞতাকে আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত। তাহলে কিন্তু আগামী দিনে ক্রীড়া ইতিহাস চর্চায় একটা নতুন দিক আমরা কলকাতা ময়দানের মাধ্যমে খুঁজে পাবো। আমি শুধু খেলোয়াড়দের কথা বললাম, এর পাশাপাশি রেফারিরা রয়েছেন, এর পাশাপাশি বহু মালি রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মাঠ পরিচর্যা করেন, বহু হকার রয়েছেন কলকাতা শহরে। আমি এমন কয়েকজনকে জানি যাদের বংশ 3 পুরুষ ধরে তারা কলকাতার ময়দানেই তারা শুধুমাত্র হকারি করেন, আর অন্য কোথাও যান না। এমনও আছেন যে যাদের বয়স হয়ে গেছে, তার পরিবারের লোক এসে তাকে বলছে যে তোমার আর দরকার নেই, তুমি চলো দেশের বাড়ি ফিরে যাই। তারা বলছেন যে না, আমাদের শেষ জীবন অবধি যতদিন হাঁটতে চলতে পারবো, আমরা 1 ঘন্টার জন্য হলেও কলকাতা ময়দানে এসে তারা তাদের জিনিসপত্র বিক্রি করতে চান। এরাও কিন্তু এই ময়দানের যে চলমান ইতিহাস, তারও কিন্তু সমান অংশীদার। এদের কথাও আমাদের ভাবা উচিত। আমি মূলত ফুটবলের ইতিহাস, ময়দানের ইতিহাসের কথা বললাম। এখানে একটু খুব অল্প সময়ের মধ্যেই আমি আরেকটা বিষয় একটু বলে দিই,
যে আমাদের সাহিত্য, যেহেতু এটা একটা সাহিত্য সভা, ক্রীড়া সাহিত্যের দিক থেকেও কিন্তু আমাদের বাংলা সাহিত্যে ক্রীড়া সাহিত্যের একটা জোরালো উপস্থিতি রয়েছে। এবং ফুটবলটা আমি একটু বলি, আমরা মতি নন্দীর কথা সবাই জানি, মতি নন্দীর কথা বলতেই হয়, ক্রীড়া সাহিত্যের কথা বললে প্রথমেই ওনার নাম আসে। ফুটবল এবং ক্রিকেট উভয় নিয়েই তার লেখা রয়েছে। ফুটবল নিয়ে তার তো যে 3টে বিখ্যাত বই আছে, স্টপার, স্ট্রাইকার, ফেরারি, তারপর দলবদলের আগে। রূপক সাহার বেশ কয়েকটি উপন্যাস রয়েছে, যার মধ্যে একটি উপন্যাস অবশ্যই 1911 নিয়ে, একাদশে সূর্যোদয়। একটি ছোট্ট গল্প আছে খুব সুন্দর, 11 টিমের সঙ্গে একটা কাল্পনিক ফুটবল ম্যাচ, 1934 মহামেডান টিমের একটা কাল্পনিক ম্যাচ নিয়ে, নদুস্কোপ নাম, আনন্দমেলায় প্রকাশ হয়েছিল। এছাড়াও আরও কয়েকজন কিন্তু লিখেছেন ফুটবল নিয়ে। ফুটবলের ওপর আমি এই মুহূর্তে মনে আসছে ক্র্যাচ বল বলে একটি ক্ষুণ্ণ উপন্যাস পড়েছিলাম কৌশিক গুহর, ভীষণ ভালো লেখা। সাম্প্রতিক সময় ইন্দ্রনীল বাবু লিখেছেন, ইন্দ্রনীল মুখার্জি। ফলে এই চর্চা, কয়েকটি ভালো কবিতা রয়েছে। আমি একটি কবিতা এখানে আমার সামনে লেখা রয়েছে, যেটা মানসী পত্রিকায় বেরিয়েছিল, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, সেই 1911 শিলজয়, যেটা এখন প্র্যাকটিক্যালি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে অনেকেরই জানা। তার শেষ যে লাইনটা ছিল ভীষণ ভালো, সাবাস সাবাস মোহনবাগান খেলেছো ভাই বেশ। নজরুল ইসলাম তার জীবনে তিনি, এবং 1911 আগেও আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি মিস করে যাচ্ছি, 1911 আগেও প্রজাপতি নিবন্ধে রবীন্দ্রনাথ কিন্তু ফুটবলের কথা উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথের লেখায় একাধিকবার ফুটবলের প্রসঙ্গ এসছে, তার কবিতায়, ক্যামেলিয়া কবিতায়, তার চরিত্র, যে চরিত্রগুলো তিনি দেখিয়েছেন তার উপন্যাসে, তারা কিন্তু ফুটবল মাঠে তাদের উপস্থিতি তাদের ছিল। এবং নজরুল ইসলামের কথা বললাম, নজরুল ইসলামের আসলে ওনার জীবনে তো 4টে, উনি বলতেন যে আমার 4টে সাংঘাতিক জীবনের নেশা। একটা হচ্ছে সাঁতার কাটা, আম পাড়া, মাছ ধরা আর ফুটবল খেলা দেখা। এবং এরকম অচিন্ত সেনগুপ্তরই উল্লেখ আছে কল্লোল যুগে, যে মোহনবাগান হয়তো ম্যাচটা জিততে পারেনি, হতাশায় নজরুল ইসলাম মাঠ থেকে সোজা ঢাকা চলে গেলেন। এবং নজরুল ইসলাম যখন মোহামেডান স্পোর্টিং জয়লাভ করেন, মোহামেডান স্পোর্টিংয়ের জয়লাভের সঙ্গেও কিন্তু একটা জাতীয়তাবাদী বিষয় প্রাথমিক পর্যায়ে ছিল। মোহামেডানের কিন্তু আমরা যেভাবে মোহামেডান স্পোর্টিংয়ের আলোচনা প্রসঙ্গে সাম্প্রদায়িকতা প্রসঙ্গটাই শুধুমাত্র তুলে ধরি, কিন্তু এর একটা অন্য ভার্সানও আছে। এবং নজরুল ইসলাম তিনি কিন্তু এই জয়টাকে ভীষণভাবে তিনি খুশি হয়েছিলেন, এবং খুশি হয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন, আমি 2টো লাইন একটু পড়ে দিই। যে চরণ দিয়ে ফুটবল নিয়ে জাগাইল বিস্ময়, সেই চরণের শক্তি জাগুক আবার ভারতময়। এমনি চরণ আঘাতে মোদের বন্ধন ভয় ডর, লাঠি মেরে মোরা দূর করি যেন আল্লাহ আকবার। অর্থাৎ তিনি কিন্তু ভারত মায়ের কথা বলছেন। ভারত মায়ের কার বিরুদ্ধে ভয়? ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে। ফলে ঔপনিবেশিক আমল এবং পরবর্তী সময়ে এখানে ওনার ছাত্র উপস্থিত আছেন, অত্যন্ত ভাগ্যবান তিনি, শঙ্করী প্রসাদ বসুর মতো মানুষ। তার যে ক্রিকেট নিয়ে যে অনবদ্য যে সৃষ্টিগুলি আছে বাংলা সাহিত্যে, বল পড়ে ব্যাট পড়ে, লাল বল লালু, ইডেনের শীতের দুপুর, রমণীয় ক্রিকেট, অসাধারণ। সাম্প্রতিক সময় কিন্তু শঙ্করী প্রসাদ বসুর সমস্ত লেখা একসাথে কম্পাইল হয়ে সমগ্র হিসেবে প্রকাশ পেয়েছে। এটা কিন্তু একটা মানে খুব বড় জিনিস। এমনি শঙ্করীবাবুকে আমরা অধ্যাপক হিসেবে তার যে বিখ্যাত বই বিবেকানন্দ এবং সমকালীন ভারত, এটা সম্বন্ধে আমরা জানি, কিন্তু ক্রিকেট নিয়ে তার যে লেখা, যে অনবদ্য বিবরণ, সেটা কিন্তু তুলনা নেই। একদম স্বতন্ত্র নিজস্ব ঘরানায় লেখা বই। মতি নন্দী যেমন গদ্য সাহিত্যকে, বাংলার ক্রীড়া সাহিত্যকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন, তার যে
কিশোর উপন্যাস, এবং শুধু ফুটবল নয়, ফুটবল, ক্রিকেট এবং এর পাশাপাশি অন্যান্য খেলাগুলো, তার কনির কথা আমরা সবাই জানি। তো ক্রীড়া ইতিহাসের পাশাপাশি ক্রীড়া সাহিত্যেরও কিন্তু ফুটবল কেন্দ্রিক যে বিস্তার, তার একটা গৌরবোজ্জ্বল অধ্যায় আমরা বাঙালি সমাজ গ্রহণ করেছি এবং সেটাকে আমরা নিয়ে চলেছি। আগামী এবং সাম্প্রতিক সময় একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে যে ফুটবল কেন্দ্রিক, খেলাধুলো কেন্দ্রিক বিভিন্ন থ্রিলার, এগুলোও কিন্তু বাংলা সাহিত্যে প্রকাশিত হচ্ছে। এটাও কিন্তু একটা ইতিবাচক দিক। অর্থাৎ যে কথাটা আমি বললাম যে আসলে ফুটবলের মতো, ফুটবল সবসময় বলে কিপ অন রোলিং, বাঙালির ফুটবল চর্চা ইতিহাস, সাহিত্যে, সমাজ জীবনে, সিনেমায়, সর্বত্র কিন্তু এখনও রোলিং, এখনও কিন্তু সেটা গতিশীল। নমস্কার।